বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। সরাসরি প্রচার হইতো কই কই দেখেন এটা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আওয়ামী লীগ করতো তারুণ্যের জয়যাত্রা, একই জিনিস, ওই একই মদ ভিন্ন বোতলে আর কি। তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের, সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপরে ডাক্তার জাহেদ, আবার দেখলাম আব্দুল নূর তুষার কেউ আনিছে। এটা আমি বলবো ভালো চয়েস। যাই হোক, যতই সমালোচনা থাকুক, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ আর না আর কি। তো তুষার আবার আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের কুরকুরে নি থাকবি। বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে? কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে। বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে। মস্করা কেমন করছে দেখেন, শোনান এইটা সাহেব। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা, এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি। শুনেছেন? মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। তুষার রাজনীতি বিতর্কে ডায়াস না, বুঝছেন? আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয়, তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি। ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না, কেউ দেয় না। ভোট দেয় মার্কা দেখে, টাকা খরচায়, মাসল পাওয়ারে, কেন্দ্র দখলে। ইস্তেহার পরে যদি ভোট হয়, আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে, মার্কা বদলায় দেওয়া হবে। রাজি হয় কিনা কেউ? রাজি হওয়া তো উচিত, তাই না? ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে, ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা, ওইটাই ভোট দিবেন না তো কেন? ওটা পড়ে পড়ে দিবেনি, ঠিক করে কম্পেয়ার করে দিবে। একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি। হ্যাঁ, ব্যালটে লেখা থাকবে বিএনপির 31 দফা, সিল দিবে, পোক্ত হইলো না। বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা, সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া, সেটা করতে দিবেন না, যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে। আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা ঝাড়িলেন, তাদের ইস্তেহার দিছে না, ইলেকশনে দিছে না, সব আছে তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে। আমি 2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার 10% করতে পারে নাই, করে না তারা। ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন। আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না। ওই 2001 সালে 1 নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন? পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় 500 করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো। বাড়াইছে, 500 করিছে, করে নাই। 1 নম্বরটাই করে নাই। আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে, সেটা থেকে ভোট দিবে, তারপরে ইস্তেহার করবে। হ্যাঁ, খুব গপ্প মারিচ্ছেন না। এটা বিতর্কের কুৎসাল না, এটা রাজনীতি। তুষার, সাবধানে পা ফেলবেন, মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো। যাই হোক, আবার দেখলাম মামুনুল হক সাহেবকে আনছে, এটা খুব ভালো চয়েস হয়েছে, কারণ তরুণ ইসলামী নেতা, এটা ভালো। উনি কি বলছেন আমি শুনতে পারিনি, তো শোনার আগ্রহ থাকলো। আর আনছে কে? মেজর রেজাউল করিমকে। রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে, জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে, একজন সিনিয়র আর্মির জেনারেল, তার সাথে বেয়াদবের মতো তর্ক করতেছে এই রেজাউল। আমি ইলিয়াসরে কইলাম পরে প্রোগ্রামে, পরে বেদব্যে কেন নিছো, উই তো মনে হয় সর্বজ্ঞানী। তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে, আর ওর মাথার উপর আছে আরেকটা আরেবর, মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকী। আর চান্দাবাজির দায়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না।
2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হয় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হয়ে উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS বলে একটা গবেষণাধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলেছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল। তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস। যার সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিচ্ছিল এই লোক তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথাগুলো বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়টা কাকে স্পেস দিবে এখানে আমি একটু দ্বিমত করব। উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে কি, আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে কি ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন। যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকেন আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরে বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন। সেটা কি আছে তাদের? বা কোনো একটা দল কি আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন? কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক, যে করে হোক, তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে, সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে